এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বাট এসবি এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে এই লাইনটা খালি মনে রাখবেন, তাহলেই হবে যে গোল্ড স্ট্যান্ডার্ড ফর দ্য ইভ্যালুয়েশন অফ দ্য প্লুরাল স্পেস ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমপ্লেক্স প্লুরাল এফিশিয়েন্ট। এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সটে আমাদের যেটা এই ছবিটা থেকে আমি যেটা বললাম যে আমাদের অনেকগুলো পার্টস আছে আমাদের রেসপিরেটরি সিস্টেমে। এটা যেমন ধরেন ব্রঙ্কাসে কিন্তু পার্ট আছে, যেমন প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, ঠিক আছে। প্রাইমারি ব্রঙ্কাসের আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর সেকেন্ডারি ব্রঙ্কাসের আরেকটা নাম হচ্ছে লোবার ব্রঙ্কাস, এবং হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাসের আরেকটা নাম হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস। এখন এই যে ব্রঙ্কাসে দেখেন এটা কার্টিলেজিনাস প্লেট আছে, ব্রঙ্কাস পর্যন্ত, বাট ব্রঙ্কিওলে কিন্তু কোনো কার্টিলেজিনাস প্লেট নাই। এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা এমসিকিউ আসছে ছবি থেকে বলতে হচ্ছে মেনলি ছবি থেকে, এবং এই পার্টটা আপনার পড়বেন। যে কোনো ছবি যেসব ছবি পড়তে হবে সেই সব ছবির অবশ্যই ডেসক্রিপশন পড়বেন, ডেসক্রিপশন থেকে প্রশ্ন আসে। সো যেটা বললাম যে ব্রঙ্কিওলে কোনো কার্টিলেজিনাস প্লেট নাই, এবং ব্রঙ্কিওলে আরেকটা জিনিস নাই, কোনো গবলেট সেল নাই, ঠিক আছে। সো মেনলি কার্টিলেজিনাস পার্টটাই জিজ্ঞেস করে, প্রশ্নে আসে। এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, এটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, এটা অ্যালভিওলাই। সো এই রেসপিরেটরি ব্রঙ্কিওল এবং এটা হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, ঠিক আছে। সো রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলাই, এই তিনটা জিনিস মিলে হচ্ছে মেনলি রেসপিরেটরি জোন হয়, এবং রেসপিরেটরি জোন হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ মেনটেন হয়। আর এই পার্টটা হচ্ছে এই টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত হচ্ছে কন্ডাকশন জোন, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যালভিওলাই একটার সাথে আরেকটা যে লেগে থাকে হচ্ছে একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে পোর্টস অফ কর্ন। এটা প্রশ্ন আসে, এটা এসবিতে আসে যে কিসের মাধ্যমে অ্যালভিওলাই একটার সাথে আরেকটা লেগে থাকে। এই যে দেখেন, গ্যাস এক্সচেঞ্জ অকার্স ইন দ্য অ্যালভিওলাই উইচ আর কানেক্টেড টু ইচ আদার বাই দ্য পোর্টস অফ কর্ন। আগের পেজে দেখেন দ্য লাস্ট লাইনটা, দ্য ওয়েট অফ দ্য লাং টিস্যু কম্প্রেস দ্য ডিপেন্ডেন্ট রিজিয়ন অ্যান্ড ডিস্টেন্স দ্য আপারমোস্ট পার্ট অ্যান্ড গ্রেটার পোর্শন অফ অ্যান ইনহেল ব্রেথ পাসেস দ্য রিজন। আচ্ছা, লাংসের যে বেজ আছে একটা, আর অ্যাপেক্স আছে, রাইট। সো বেজে হচ্ছে লাংসের এয়ার ফ্লো বেশি, ব্লাড ফ্লো বেশি, ওকে। এয়ার ফ্লো লাংসের বেজে বেশি, ব্লাড ফ্লো বেশি, বাট লাংসের বেজে ব্লাড ফ্লো বেশি। ব্লাড ফ্লোকে পারফিউশন বলা হয়, এয়ার ফ্লোকে বলা হয় হচ্ছে ভেন্টিলেশন। সো ভেন্টিলেশন এবং পারফিউশন দুইটাই লাংসের বেজে বেশি, কিন্তু সবচেয়ে কোনটা বেশি, এটা হচ্ছে পারফিউশন, মানে ব্লাড ফ্লো সবচেয়ে বেশি, দুইটাই বেশি, বাট দুইটার মধ্যে আবার কোনটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পারফিউশন। এটা প্রশ্ন আসে। এবং হচ্ছে তাহলে ভেন্টিলেশন পারফিউশনের আমরা যদি একটা রেশিও করি, দুটাকে ভাগ করি, যেহেতু দুইটাই বেশি, বেজে বেশি, বাট সবচেয়ে বেশি কি, পারফিউশন। সো এই জন্য এই ভেন্টিলেশন পারফিউশনের রেশিও অ্যাপেক্সে আবার হচ্ছে বেশি, এই রেশিওটা বেশি, ওকে। এইটা আমাদের মনে রাখতে হবে, এই লাইনটা, ঠিক আছে। এই লাইনটা আমি আবার নিচে লিখেছি, বলতেছি, দাঁড়ান। আর আরেকটা জিনিস হচ্ছে এমফাইসেমা, এটা আমি সিওপিডিতে যখন পড়াবো তখন বলবো। আর কন্ট্রোল অফ দ্য ব্রিদিং, আমি বলছি যে ব্রিদিং কন্ট্রোল একটা রেসপিরেটরি সেন্টার আছে। রেসপিরেটরি সেন্টার হচ্ছে দ্য রেসপিরেটরি মোটর নিউরনস ইন দ্য পোস্টিরিয়র মেডুলা অবলাঙ্গাটা। এইটা ইম্পর্টেন্ট, এই লাইনটা একটু কষ্ট করে দাগান, ঠিক আছে। ফার্স্ট লাইনটা যে রেসপিরেটরি সেন্টারটা কোথায় থাকে, পোস্টিরিয়র মেডুলা অবলাঙ্গাটা। মেনলি সেন্ট্রাল কেমোরিসেপ্টর কি, পিএইচ, এবং হচ্ছে সিএসএফ এর পিএইচ, এবং হচ্ছে ইনডিরেক্টলি স্টিমুলেটেড হয় রেইজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। আর ক্যারোটিড বডিজও আছে, বাট মেইনলি সেন্ট্রাল কেমোরিসেপ্টর যদি দুইটা বলা হয় তাহলে হচ্ছে পিএইচ এবং হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। পিএইচ মানে হচ্ছে লো পিএইচ, মানে অ্যাসিডিক পিএইচ, আর কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, মানে রেইজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যখন হয় তখন আমরা রেসপিরেশন নেই। আর ক্যারোটিড বডিজ হচ্ছে যেটা সেন্স করে হাইপোক্সিমিয়া, মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখনই 8 কিলোপ্যাসকেল অথবা 60 নিচে নেমে যায়। এর বাদে এই দুইটা আমরা মনে রাখবো, এই তিনটা আমরা মনে রাখতে পারি। এখন এই যে ভেন্টিলেশন পারফিউশন ম্যাচিং আমি বলছি, যে এটা একটু বলেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা পালমোনারি সিস্টেমে, পালমোনারি আর্টেরিয়াল সিস্টেমে একটা জিনিস আছে, পিকিউলারিটি বলা হয়। পিকিউলারিটি হচ্ছে এটা একটা পালমোনারি আর্টারি এবং হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি, রাইট। দুই ধরনের আর্টারি আছে, বা পালমোনারি আর্টারি যেটা, এটা হচ্ছে কিন্তু লো প্রেশার সিস্টেম আর্টারি। এটার প্রেশার মাত্র 24/7 মিলিমিটার অফ মার্কারি, 24/9 অথবা 7, আমার একটু দেখতে হবে, মিলিমিটার অফ মার্কারি। সো এটা লো প্রেশার একটা আর্টেরিয়াল সিস্টেম। অ্যান্ড অলসো
আমাদের নর্মালি সিস্টেমিক যে আর্টারিগুলা সেগুলো হচ্ছে হাইপোক্সিয়াতে আমাদের ডাইলেট হয়, বাট এক্সেপ্ট দ্য পালমোনারি আর্টেরিওস যেটা হচ্ছে হাইপোক্সিয়াতে কনস্ট্রিক্ট হয়। সো খুবই ইম্পর্টেন্ট যে এটা এমসিকিউতে কীভাবে আসে যে হাইপোক্সিয়া ডাইলেট পালমোনারি আর্টেরিওস, না এটা তো ফলস হবে তাই না, কারণ হাইপোক্সিয়া হচ্ছে কনস্ট্রিক্ট করে পালমোনারি আর্টেরিওলকে। আরেকটা জিনিস এই যে দেখেন 24/9, হ্যাঁ 7 না, সরি 24/9 হচ্ছে লো প্রেশার এবং ক্যান অ্যাকোমোডেট লার্জ ইনকেস আছে, এই লাইনগুলো একটু দাগান। আর রাইট ভেন্ট্রিকল রেসপন্ড বাই দ্য হাইপারট্রফি উইথ রাইট এক্সিস ডেভিয়েশন পি পালমোনারি, এটা এখান থেকে দাগাতে পারেন, বাট এটা কার্ডিওলজির প্রশ্ন, আপনারা যখন কার্ডিওলজি পড়বেন তখন ডেফিনেটলি এটা এমনিই পারবেন। এখানে আপার এয়ারওয়ে ডিফেন্স, যেটা আপার এয়ারওয়ে ডিফেন্সের ক্ষেত্রে একটা আমাদের দিবেন, এটা একটু দাগান নেজাল হেয়ার, ওটা হচ্ছে আপার এয়ারওয়ে ডিফেন্স, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে কি বলে নেজাল হেয়ার, ঠিক আছে, নেজাল হেয়ার। এবং হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যেটা, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু দাগাবেন যে এই যে লার্জ এয়ারবোর্ন পার্টিকলস আর ট্র্যাপড বাই দ্য নেজাল হেয়ার অ্যান্ড দ্য স্মল পার্টিকল সেটিংস অন দ্য মিউকোজা আর ক্লিয়ার টুয়ার্ডস দ্য ওরোফ্যারিংস বাই দ্য কলামনার সিলিয়েটেড এপিথিলিয়াম, হ্যাঁ, দ্যাট কভার্স দ্য টার্বিনেট এবং হচ্ছে সেপ্টাম। আমাদের নাকের যে সেপ্টাম এবং টার্বিনেট আছে সেখানে কোন এপিথিলিয়াম থাকে, কলামনার সিলিয়েটেড এপিথিলিয়াম, এটা এমসিকিউ আসতে পারে। আর এটা লোয়ার এয়ারওয়ে ডিফেন্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের একটা স্কেলেটাল সিস্টেম আছে লোয়ার এয়ারওয়ে সিস্টেমে, সেটা যেটা বললো যে মিউকোসিলিয়ারি স্কেলেটার বলা হয়। ইনহেল পার্টিকেল ম্যাটারগুলা আমাদের আটকায় ফেলায়। সো মিউকোসিলিয়ারি স্কেলেটারের মাধ্যমে দ্য ইনেট রেসপন্স ইজ ইন দ্য লাং ইজ ক্যারেক্টারাইজড বাই নাম্বার অফ দ্য নন স্পেসিফিক ডিফেন্স মেকানিজম, বাট ইনহেল পার্টিকুলেট ম্যাটার্স ইজ ট্র্যাপড ইন এয়ারওয়ে মিউকাস অ্যান্ড ক্লিয়ার বাই দ্য মিউকোসিলিয়ারি স্কেলেটার, ঠিক আছে। যেগুলো আমাদের ইনহেল পার্টিকুলেট আছে সেগুলো আমাদের হচ্ছে মিউকাসের মাধ্যমে আটকায়, এবং যেটা আরেকটা সিস্টেম আছে মিউকোসিলিয়ারি স্কেলেটার সিস্টেম, সেটার মাধ্যমে হচ্ছে বের করে দেয়। বাট টোবাকোতে কি হয় সেটা হচ্ছে মিউকাস সিক্রেশন অনেক বেশি বেড়ে যায় এবং হচ্ছে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সটা কমে যায়, তখন হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যারা সিগারেট খায় তাদের ক্ষেত্রে কিন্তু বেশি। আরেকটা দেখেন ডিফেক্টিভ মিউকোসিলিয়ারি ট্রান্সপোর্ট ইজ আ ফিচার অফ দ্য সেভার রেয়ার ডিজিজ সিস্টিক ফাইব্রোসিস, যেটা আমি আজকে পড়াবো, প্রাইমারি সিলিয়ারি ডিসকানেশিয়া। আরেকটা হচ্ছে ইয়াং সিনড্রোম, ইয়াং সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই রিপিটেড সাইনোপালমোনারি ইনফেকশন অ্যান্ড হচ্ছে ব্রোঙ্কাইএক্টেসিস। ইয়াং সিনড্রোমের ফিচার কিন্তু একটু মনে রাখবেন, এখানে সাইনোপালমোনারি ইনফেকশন হয় এবং ব্রোঙ্কাইএক্টেসিস হয়। ব্রোঙ্কাইএক্টেসিসের একটা ইম্পর্টেন্ট কারণ, কনজেনিটাল কারণ হচ্ছে ইয়াং সিনড্রোম, আমি আজকে ব্রোঙ্কাইটিস পড়াবো যখন তখন সেটা বলে দিব। আচ্ছা, এয়ারওয়ে সিক্রেশন কন্টেন্টস অ্যান অ্যানি অফ দ্য অ্যান্টিমাইক্রোবাল পেপটাইডস, এটা একটু এই লাইনটা দাগাবেন, লাইসোজাইম, ইমিউনোগ্লোবিন এ এবং হচ্ছে অ্যান্টিপ্রোটিয়েজ অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, ইন পার্টিকুলার আলফা ওয়ান অ্যান্টিটেপসিন যেটা, সেটা হচ্ছে রেগুলেট করে নিউট্রোফিল ইলাস্টেজ নামক একটা এনজাইমকে। এখন আলফা ওয়ান অ্যান্টিটিপসিন এক ধরনের কনজেনিটাল ডিজিজ আছে, আলফা ওয়ান অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি ডিজিজ। ওইখানে হচ্ছে পেশেন্টের ইমফাইসেমা হয়, ইমফাইসেমা মানে সিওপিডির একটা, সিওপিডি আমরা জানি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এগুলোর একটা টাইপ হচ্ছে ইমফাইসেমা। সেই সব পেশেন্টের ইমফাইসেমা হতে পারে এবং অনেক পেশেন্টের হচ্ছে সিরোসিস হয়। সো ওইখানে কি ঝামেলা থাকে, ওখানে আলফা ওয়ান অ্যান্টিটিপসিনটাই থাকে না। সো আলফা ওয়ান অ্যান্টিটিপসিন কিন্তু ইম্পর্টেন্ট জিনিস লাংসে, এবং আলফা ওয়ান অ্যান্টিটিপসিন যেটা রেগুলেট করে নিউট্রোফিল ইলাস্টেজকে, এবং এইটার ডেফিসিয়েন্সিতে আমাদের প্রিম্যাচুর ইমফাইসেমা হয়, আরও হয় হচ্ছে সিরোসিস, যখন আমরা হেপাটোলজি পড়বো তখন জানবো, ঠিক আছে। আচ্ছা, আর এটা লাং ডেড্রাটিক সেল ফ্যাসিলেট অ্যান্টিজেন প্রেজেন্টেশন টু টি অ্যান্ড বি লিম্ফোসাইট, এটা একটু দেখাবেন, এটা এসবিতে আসছে একবার। আচ্ছা, ইনভেস্টিগেশন অফ দ্য রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে প্লেন চেস্ট এক্সরে, এটা রিডিং পড়বেন, এটা আপনারা সবাই জানেন, এটা এখানে আসলে পড়ার কিছু নেই, বাট রিডিং পড়বেন। কোনো পোর্শনই, ডেভিডসনের কোনো পোর্শনই আপনারা মানে আনরিড রাখবেন না, ঠিক আছে। আপনাদের সব কিছু মুখস্থ করা লাগবে না, যেমন আমি এগুলো দাগাই দিলাম, এগুলো আপনার মুখস্থ করা লাগবে, বাট হচ্ছে আমি এখানে বললাম যেগুলো হচ্ছে রিডিং পড়বেন, অবশ্যই এগুলা রিডিং পড়বেন, কারণ দেখা যায় ডেভিডসনে কোন জিনিসটা যে আপনার লাগবে কোন জিনিসটা লাগবে না আসলে বোঝা যায় না, হঠাৎ করে দেখা যায় জীবনেও দেয় নাই, সেই পাড়া থেকে একটা জিনিস দিয়ে দিল, তখন আপনারা বলবেন আল্লাহ এগুলো কোথা থেকে দিল, কিন্তু এটা ডেভিডসনে আছে। আচ্ছা, এই লাইনটা একটু দেখাতে পারেন। The presence of the ring shadow thickened bronchi seen on the end on tram line shadow thickened bronchi side on and tubular shadow bronchi field secretion suggests bronchiectasis. Bronchiectasis এর tram line shadow থাকে, এটা এমসিকিউতে আসতে পারে, আসে নাই কখনো বাট আসতে পারে, এখান থেকে এটা দেখাইতে পারেন, ঠিক আছে। এমনি রিডিং পড়বেন এটা। সিটির ক্ষেত্রেও, সিটিটাও হচ্ছে প্লিজ রিডিং পড়বেন, সিটির ক্ষেত্রেও একই কথা,
সিটির জিনিসটা আপনারা জানেন আসলে। সিটিতে একটা যেটা সিটিপিএ, সিটি পালমোনারি এনজিওগ্রাফি, এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস ফর পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বাট এসবি এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমাদের পালমোনারি থ্রম্বোএম্বোলিজমের ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা। মেনলি হচ্ছে আমাদের পালমোনারি থ্রম্বোএম্বোলিজমে ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে সিটিপিএ খুবই ইম্পর্টেন্ট। সিটিপিএ এখন লার্জলি হচ্ছে রিপ্লেসড হয় রেডিও আইসোটোপ বেস ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান, বাট এখনও তাও যদি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করে যে ইনভেস্টিগেশন অফ চয়েস ফর কি বলে পালমোনারি থ্রম্বোএম্বোলিজম কোনটা, ডেফিনেটলি এটার অ্যান্সার হবে সিটিপিএ। ঠিক আছে, ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান মোস্টলি প্রেগনেন্ট ওমেনদের করে, বাট সিটিপিএ এখনও সব জায়গায় এখন আসলে সিটিপিএ করে। এবং এই লাইনটা প্লিজ একটু দাগাবেন, এখানে দাগানো নাই। সিটি মে অ্যাসিস্ট ইন আইডেন্টিফাইং দ্য ক্যাভিটেশন আদার ফিচার্স অফ ইনফেকশন এয়ার প্রেজেন্ট অ্যান্ড হ্যালো সাইন। অ্যাসপারজিলোসিস একটা ফাঙ্গাল ইনফেকশন হয় লাংসে, সেখানে হচ্ছে একটা হ্যালো সাইন থাকে। হ্যালো সাইন ইজ স্পেসিফিক ফর হ্যালো সাইন ইন সিটি ইজ স্পেসিফিক ফর অ্যাসপারজিলোসিস। হ্যালো সাইন ইন সিটি ইজ স্পেসিফিক ফর অ্যাসপারজিলোসিস। এটা প্লিজ মনে রাখবেন, আদারওয়াইজ এটা প্রশ্ন আসে, টেস্ট বিয়েতে আসে। পেট হচ্ছে পজিট্রন হচ্ছে এমিশন টোমোগ্রাফি। পজিট্রন ইমিশন টোমোগ্রাফির ক্ষেত্রে আপনারা যেটা মনে রাখবেন, এটা হচ্ছে একটা স্ক্যানার, এটা হচ্ছে রেডিও ট্রেসার দ্বারা একটা পরীক্ষা করা হয়। কোন রেডিও ট্রেসার ব্যবহার করা হয় এটা আসে, এই প্রশ্নটা এই লাইনটা দাগান। এটা হচ্ছে এফডিজি, এটা হচ্ছে ফ্লুরো ডিঅক্সি গ্লুকোজ 18। ঠিক আছে, এটা কিন্তু এসবিও আসে যে কোন রেডিও ট্রেসার দিয়ে পেট করা হয়। আচ্ছা, সো এটা হচ্ছে ইউজফুল ইন দ্য স্টেজিং অফ দ্য মিডিয়াসিনাল লিম্ফ নোড এবং ডিস্টাল মেটাস্টেটিক ডিজিজ ইন পেশেন্ট উইথ লাং ক্যান্সার অ্যান্ড ইন দ্য ইনভেস্টিগেশন অফ দ্য পালমোনারি নোডিউলস। অ্যান্ড অলসো এটা হচ্ছে বিনাইন এবং হচ্ছে ম্যালিগনেন্ট লাং ক্যান্সার হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারে। এটা হচ্ছে স্টেজিং অফ দ্য মেটাস্টেটিক ডিজিজ মিডিয়াসিনাল লিম্ফ নোড, ইনভেস্টিগেশন অফ দ্য পালমোনারি নোডিউল, ডিফারেন্সিয়েট করে বিনাইন ফ্রম দ্য ম্যালিগনেন্ট প্লুরাল ডিজিজ, অ্যাসেস দ্য এক্সটেন্ট অফ দ্য এক্সট্রা পালমোনারি ডিজিজ ইন সার্কোইডোসিস, এবং পেট সিটি ইনহ্যান্স দ্য লোকালাইজেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অফ দ্য মেটাবলিক্যালি অ্যাক্টিভ ডিপোজিট। সো কমন চেস্ট এক্সরে অ্যাবনর্মালিটি খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। আমরা বলি না পরীক্ষার আগের রাতে কিছু জিনিস পড়তে হবে, পরীক্ষার আগের রাতে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। সো এক্ষেত্রে যেটা সবই পড়বেন, এখানে টেবিলটা মুখস্থ করে রাখতে হবে, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ক্যাভিটারি লেশন হয় কী দিয়ে। এটা অনেকবার আসছে, 1000 বার আসছে আমার মনে হয়। ক্যাভিটারি লেশন কোন লাংসে কী দিয়ে হয়, মেনলি যদি অর্গানিজম বলা হয় তাহলে স্টাফাইলোকক্কাস অরিয়াস এবং হচ্ছে ক্লেবশিলা। এই দুইটা অর্গানিজমের মধ্যে কা মনে রাখেন, ক্লেবশিলা এবং হচ্ছে অরিয়াস। ক্লেবশিলা এবং অরিয়াস মানে স্টাফাইলোকক্কাস অরিয়াস এবং হচ্ছে ক্লেবশিলা, এই দুটো অর্গানিজম দিয়ে ক্যাভিটারি লেশন হয়। এ বাদেও গ্যানুলোমাটোসিস উইথ পলিএনজাইটিস, টিউমার, অ্যাবসেস, ইনফেকশন, নিউমোনিয়া, এগুলো দিয়ে তো হয়। রিং শ্যাডো, ট্রামলাইন, টিউবুলার শ্যাডো, এই যে দেখেন এইটাও খুব ইম্পর্টেন্ট ব্রঙ্কাইটিসের ফিচার এক্সরেতে কীরকম হবে। ঠিক আছে, মাল্টিপল নোডিউল কোথায় থাকে, মিলিয়ারি টিবি, ডাস্ট ইনহেলেশন, হিল্ড ভ্যারিসেলা নিউমোনিয়া, এইটা দিয়ে দেয়, এইটা মনে থাকে না। আমরা সবাই জানি মিলিয়ারি টিবির কথা, ডাস্ট ইনহেলেশনের কথা, মেটাস্টেটিক ম্যালিগনেন্সি, এগুলো আসলে আমরা সবাই জানি আগে থেকে। বাট হিল ভ্যারিসেলা মানে আগে তার চিকেন পক্স হয়েছিল, তখন ওই চিকেন পক্স থেকে যদি তার নিউমোনিয়া হয়ে থাকে, চিকেন পক্সের নিউমোনিয়া যখন হিল হয়ে যায় তখন অনেকের লাংসে আমাদের এরকম মিলিয়ারি টিবিতে যেমন ফোটা থাকে সেরকম মাল্টিপল নোডিউলস থাকতে পারে। সো এটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রশ্ন আসছে। হিল ভ্যারিসেলা নিউমোনিয়া, লোবার কলাপস কী দিয়ে হয়, কনসলিডেশন কী দেওয়া হয়, এগুলো সবগুলো পড়বেন। আরেকটা হচ্ছে রেটিকুলার নোডিউলার শ্যাডো, এটা হচ্ছে ডিপিএলডিতে। ডিপিএল মানে হচ্ছে ডিফিউজ পালমোনারি লাং ডিজিজ। ওকে, আর ইনক্রিজ ট্রান্সলুসেন্সি, এটা হচ্ছে বপ মনে রাখতে পারেন, বুলা, অলিগেমিয়া, নিউমোথোরাক্স। আর হাইলার অ্যাবনর্মালিটি যে কতবার পরীক্ষায় আসছে, এটার কোনো আসলে অগণিতবার পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে ইউনিল্যাটারাল হাইলার ইনলার্জমেন্ট। হাইলাম আমাদের লাংসে দুইটা, হাইলাম দিয়ে কিন্তু আমাদের আর্টারি ভেইনগুলো লাংসের ভিতরে যায়। এখন এই হাইলাম যদি বড় হয়ে যায়, যদি একদিকের হাইলাম বড় হয়, মোস্টলি হচ্ছে টিবি, লাং ক্যান্সার, লিম্ফোমা। আর বাইল্যাটারাল হচ্ছে
বায়োল্যাটারালেও কিন্তু লিম্ফোমা আছে, টিবি আছে, সো এই দুইটা মনে রাখবেন। এক্সট্রা হচ্ছে সার্কয়েডোসিস এবং সিলিকোসিস। বায়োল্যাটারাল হাইলাল এনলার্জমেন্ট সার্কয়েডোসিসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি বলা হয় একটা যে কোনটাতে বায়োল্যাটারাল হাইলাল লিম্ফাডেনোপ্যাথি হয়, অনেকগুলো অপশন থাকে, যে ধরেন সার্কয়েডোসিসও থাকলো, টিবিও থাকলো, সিলিকোসিসও থাকলো, লিম্ফোমাও থাকলো, সবই থাকলো। সেক্ষেত্রে আমাদের কোনটা দাগাইতে হবে? প্রথমে সার্কয়েডোসিস দাগাইতে হবে, কারণ সার্কয়েডোসিস আমাদের ডেভিডসনে প্রথমে আসে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন যে প্রথমে থাকলে প্রথমে দাগাইতে হবে, কারণ অপশন ধরেন সবগুলোই দিয়ে রাখছে, সার্কয়েডোসিস, লিম্ফোমা, টিবি, সিলিকোসিস সবগুলাই, বাট হচ্ছে সার্কয়েডোসিসটা আমাদের মেনলি দাগাতে হবে। তারপর হচ্ছে এমআরআই। এমআরআই হচ্ছে আমাদের একটু এগুলো জাগান, যে এমআরআই হচ্ছে ডিস্টিংগুইশিং বিনাইন ফ্রম দ্য ম্যালিগন্যান্ট প্লুরাল ডিজিজ ডেরিনিকি ইনভার্সন অফ দ্য চেস্ট ওয়াল অফ দ্য, এই লাইনগুলো একটু দাগান কষ্ট করে। ঠিক আছে, এগুলো মাঝে মাঝে দিয়ে দেয়, এগুলো মেনলি কিসে দেয় জানেন? এগুলো দেয় এমসিকিউতে। সো এগুলো একটু মনে রাখবেন। আলট্রাসাউন্ড হচ্ছে ট্রান্সথোরাসিক আলট্রাসাউন্ড ইজ আ পয়েন্ট অফ কেয়ার ইনভেস্টিগেশন ইউজ টু অ্যাসেস প্লুরাল স্পেস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা দাগান, এটা এমসিকিউতে আসছে একবার। আচ্ছা, ল্যারিঙ্গোস্কোপিতে হচ্ছে সাসপেক্টেড ইন্টারমিডিয়েট ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশনের জন্য হয়। লেফট সাইডের লাং টিউমার ইনভলভ করে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, প্যারালাইসিস দ্য লেফট ভোকাল কর্ড এবং হচ্ছে লিডিং টু হার্শ ভয়েস এবং হচ্ছে বোবাইন কফ। আচ্ছা, ব্রঙ্কোস্কোপি। ব্রঙ্কোস্কোপি হচ্ছে আরেক ধরনের ইনভেস্টিগেশন ফর রেসপিরেটরি সিস্টেম অথবা লাংস। এক্ষেত্রে দুই ধরনের ব্রঙ্কোস্কোপি আছে, এক ধরনের হচ্ছে ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি, আরেকটা হচ্ছে রিজিড ব্রঙ্কোস্কোপি। ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপিতে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি, আর রিজিড ব্রঙ্কোস্কোপি যেটা, সেটা আমরা জিএ দিয়ে করি, যেহেতু অনেক শক্ত থাকে, এবং লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সেডেশন দিয়ে মেনলি হচ্ছে করা হয়। ঠিক আছে, এখন যেটা এটা দ্য টার্কি অ্যান্ড দ্য ফার্স্ট 3-4 জেনারেশন অফ দ্য ব্রঙ্কাই ইন্সপেক্ট করা হয় ফ্লেক্সিবল ফাইবার অপটিক। এটা হচ্ছে ফ্লেক্সিবল মানে ইচ্ছা মতো ঘোরানো যায়, এদিকেও ঘোরানো যায়, ওদিক দিয়েও ঘোরানো যায়, মানে ঢুকানো যায় ইজিলি। আর হচ্ছে রিজিড এই যে দেখেন, স্মল বায়োপসি স্পেসিমেন অফ দ্য লাং টিস্যু টেকেন বাই ফরসেপ পাস থ্রু দ্য ব্রঙ্কিয়াল ওয়াল, ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি। ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি কোন ডিজিজের জন্য ইম্পর্টেন্ট? এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড কোন ডিজিজে? এটা হচ্ছে সার্কয়েডোসিস। ঠিক আছে, এবং ডিফিউজ ম্যালিগন্যান্সি। ওকে, রিজিড ব্রঙ্কোস্কোপি হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য, ম্যাসিভ হেমাটাইটিস, রিমুভাল অফ এ ফরেন বডি। এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড ইউজ ইনক্রিজিংলি টু স্টেজ লাং ক্যান্সার, মিডিয়াসিনাল এবং হচ্ছে লিম্ফাডেনোপ্যাথি, এবং হচ্ছে কজ বাই টিউবারকুলোসিস অ্যান্ড সার্কয়েডোসিস। আচ্ছা, থোরাকোস্কোপি ক্ষেত্রে থোরাকোস্কোপি, এই যে এই লাইনটা খালি মনে রাখবেন, তাহলেই হবে যে গোল্ড স্ট্যান্ডার্ড ফর দ্য ইভ্যালুয়েশন অফ দ্য প্লুরাল স্পেস, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমপ্লেক্স প্লুরাল এফিউশন। কমপ্লেক্স প্লুরাল এফিউশন যখন হবে, যখন প্লুরাল এফিউশন আমরা বের করতে পারবো না কী কারণে হয়েছে, সেক্ষেত্রে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড যে আমরা সব কিছুই করছি, প্লুরাল অ্যাসপিরেশন করছি, প্লুরাল ট্যাপ করে আমরা পরীক্ষা করছি, বাট কোনো কিছু আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা প্লুরাল বায়োপসি করবো, সেটাকে কমপ্লেক্স প্লুরাল এফিউশন বলে। এটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। ওকে, মাইক্রোবায়োলজিক্যাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমাদের ন্যাট হচ্ছে আমরা বিং ইউজ ইনক্রিজিংলি অ্যাজ এ ফার্স্ট লাইন ডায়াগনস্টিক টেস্ট ফর রেসপিরেটরি ভাইরাস। ঠিক আছে, ন্যাটের জন্য হচ্ছে ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড হচ্ছে করোনা ভাইরাস আমাদের ন্যাট দিয়ে করা হয়। অলসো হচ্ছে ন্যাট দিয়ে ফার্স্ট লাইন ডায়াগনোসিস ফর দ্য টিবি অ্যান্ড র্যাপিড আইডেন্টিফিকেশন অফ দ্য অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগ রেজিস্ট্যান্স। এটা এমসিকিউতে আসে, এসবিতে এইটা আসছে ন্যাট, যে ইনক্রিজিংলি ফার্স্ট লাইন ডায়াগনস্টিক টেস্ট কাদের জন্য? ভাইরাল ইনফেকশনগুলোর জন্য, বাট এমসিকিউর জন্য আসছে। আর ইমিউনোলজিক্যাল এবং সেরোলজিক্যাল হচ্ছে দ্য প্রেজেন্স অফ অ্যাটোপি ক্যান বি ডিটেক্টেড বাই ডোসিং এলিভেটেড লেভেল অফ দ্য আইজি লেভেল। এই লাইনটা একটু দেখান। আইজিজি এনজাইম ইমিউন আসে আইডেন্টিফিকেশন অফ দ্য সিরাম প্রিসিপিটেন্স। আচ্ছা, আমি বললাম যে অ্যাসপারজিলোসিসে কী পাওয়া যায়? হ্যালোসাইন পাওয়া যায় সিটিতে। আর রেসপিরেটরি ভাইরাস হচ্ছে ডিটেক্টেড করা যায়, যেমন লেজিওনেলা, এটা ইম্পর্টেন্ট। লেজিওনেলা অ্যান্টিজেন কিসে মাপা হয়? লেজিওনেলা অ্যান্টিজেন দেখা হয় ইউরিনে। ঠিক আছে, আর বিটা 1,3-D গ্লুকান ডিটেকশন হয় ব্লাডে, এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনে বিটা 1,3 গ্লুকান ডিটেকশন করা হয় ব্লাডে, এটা ইম্পর্টেন্ট, এটা মার্কার অফ ফাঙ্গাল ইনফেকশন। আর লেজিওনেলাতে মেনলি লেজিওনেলা অ্যান্টিজেন ইউরিনে দেখা হয়, এটা এসবিতে আসছে। আর অ্যাসপারজিলাস গ্যালাক্টোম্যান, এটাও ব্লাডে দেখা হয়, ব্রঙ্কিয়াল ল্যাবেজেও দেখা হয়। ইনভাসিভ অ্যাসপারজিলোসিস যদি কোনো সময় হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাসপারজিলাস গ্যালাক্টোম্যান দেখা হয়। আর ইন্টারফেরন গামা রিলিজ আসে আর ইউজফুল ইন দ্য ডিটেকশন অফ দ্য ল্যাটেন্ট টিবি, এটাও ইম্পর্টেন্ট। এটা এসবিতে আসে যে ল্যাটেন্ট টিবি দেখার জন্য ইগ্রা টেস্ট বলা হয়, মেনলি এটাকে ইগ্রা বলা হয়, যে ইন্টারফেরন গামা রিলিজ আসাই। ঠিক আছে, মেজারমেন্ট অফ দ্য এয়ারওয়ে অবস্ট্রাকশন, এটা জাস্ট রিডিং পড়বেন,
খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। সো লাং ভলিউম আমাদের মাপা হয় একটা ইয়ার মাধ্যমে, একটা টেস্টের মাধ্যমে, সেটা হচ্ছে স্পাইরোমেট্রিতে আমরা FEV1 এবং হচ্ছে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এই দুইটা জিনিস আমরা মেজার করতে পারি। ফোর্স ভাইটাল ক্যাপাসিটি জিনিসটা কি? ফোর্স ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে আমরা ধরেন একটা ফোর্সফুল একটা ইন্সপিরেশন নিলাম, নেওয়ার পরে ফোর্সফুল আমরা ছেড়ে দিলাম বাতাসটা। ফোর্সফুল ইন্সপিরেশন নেওয়ার পরে যতটুকু আমরা বাতাস বের করে দিতে পারবো, সেই বাতাসটুকুর নামই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি যেটা, সেটা হচ্ছে 4500, মানে 4500 মানে ml থাকে মেলে, আর হচ্ছে ফিমেলে একটু কম 3100, মানে 20 থেকে 25% কম থাকে। এটা দেখেন অল্টারনেটিভ লাং ভলিউম মে বি মেজার বাই বডি প্লিথিসমোগ্রাফি। আচ্ছা, এটা রিডিং পড়বেন, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, পালস অক্সিমিটারে আমাদের কি দেখা যায়? কন্টিনিউয়াস এস্টিমেশন, আমরা জানি পালস অক্সিমিটার আর্টিরিয়াল অক্সিজেন স্যাচুরেশন দেখা হয়, ঠিক আছে? সো এই ছবিটার ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে আমাদের এখানে টোটাল লাং ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি। সো আমাদের এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, রেসিডুয়াল ভলিউম আমি কি বললাম, যে আমাদের লাংসে ফোর্সফুল এক্সপ্রেশন করার পরে যতটুকু এয়ার থাকে সেটা হচ্ছে রেসিডুয়াল ক্যাপাসিটি বলা হয়, ঠিক আছে? এটা আপনারা জাস্ট রিডিং পড়বেন, খুব একটা যে একদম ইম্পর্টেন্ট তেমন কিছু না। এটা খুব বেশি বোঝার দরকারও নাই আসলে, ঠিক আছে? বেশি বুঝতে গেলে, বেশি মনে রাখতে গেলে ভুল হয়। এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা রেসপিরেটরি ফাংশন কিভাবে আমরা করব, অ্যাবনর্মালিটিগুলো আমরা কিভাবে ইন্টারপ্রেট করব। সো এই ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা এই কয়টা মার্কারের মাধ্যমে আমরা মেনলি হচ্ছে দেখব, এই কয়টা মার্কারের মাধ্যমে আমরা রেসপিরেটরি ফাংশন অ্যাবনর্মালিটি দেখব। এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এই রেশিও, আর হচ্ছে এই রেশিওটা ইম্পর্টেন্ট। এখন আমাদের জানি যে এয়ারওয়ে ডিজিজ মেনলি দুই ধরনের, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আর একটা রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ, ঠিক আছে? অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ এবং হচ্ছে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। অবস্ট্রাকটিভ মানে হচ্ছে বাতাস মানে কোনো এক জায়গায় অবস্ট্রাকশন আছে এয়ারওয়ে, সেই জন্য হচ্ছে ফুলে গেছে লাংসটা, এবং ফুলে গিয়ে হচ্ছে বাতাস বেশি ঢুকে গেছে। আর রেস্ট্রিকটিভ মানে বাতাস ঢুকতেই পারতেছে না, ওখানে হচ্ছে ফাইব্রোসিস বা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এই জন্য বাতাস ঢুকতেই পারতেছে না। সো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে যেটা দেখা যায় মেনলি হচ্ছে এই রেশিও সব কিছু কমে, ঠিক আছে? অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অ্যাজমা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, ক্রনিক ব্রঙ্কাইটিস অবস্ট্রাকটিভ এমফাইসেমা, এই দুইটা হচ্ছে সিওপিডির টাইপ, ঠিক আছে? এই তিনটা হচ্ছে সিওপিডির টাইপ, এই জিনিসটা মনে রাখবেন। এই দুইটা হচ্ছে সিওপিডিটা বা অ্যাজমা। আর পালমোনারি ফাইব্রোসিস যেটা, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ, আর এই তিনটা হচ্ছে অবস্ট্রাকটিভ। সো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে নর্মালি সব কিছু কমে, সবগুলা মার্কার কমে, এক্সেপ্ট দ্য টোটাল লাং ক্যাপাসিটি এবং রেসিডুয়াল ভলিউম। এই দুইটা জিনিস হচ্ছে অবস্ট্রাকটিভে হচ্ছে বাড়ে, ঠিক আছে? এই দুইটা জিনিস বাড়ে কিসে? এই দুইটা জিনিস অবস্ট্রাকটিভে সবগুলাই কমে, সব কিছু কমে, বাড়ে খালি হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি আর রেসিডুয়াল ভলিউম। আর হচ্ছে রেস্ট্রিকটিভে কি হয়? রেস্ট্রিকটিভেও সব কমে, খালি বাড়ে হচ্ছে এই রেশিওটা, এই যে এটা, ঠিক আছে? এই রেশিওটা বাড়ে। নর্মালি হচ্ছে 70%-এর কম রেশিও থাকে হচ্ছে অবস্ট্রাকটিভে, 70%-এর বেশি থাকে হচ্ছে রেস্ট্রিকটিভে। সো এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার আগের দিন মনে রাখবেন। আসলে পরীক্ষার আগের দিন এই টেবিলটা পড়ার কিছু নেই, আমি সহজভাবে বলেই দিলাম যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে মেনলি হচ্ছে সব কিছু কমে এক্সেপ্ট টোটাল লাং ক্যাপাসিটি, রেসিডুয়াল ভলিউম বাদে। আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজে সব কিছু কমে এক্সেপ্ট দ্য রেশিও, FEV1 FBC রেশিও, ঠিক আছে? এখন কফ হচ্ছে ইজ দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট সিমটম। এখন আমাদের প্রেজেন্টিভ প্রবলেমস ইন দ্য রেসপিরেটরি ডিজিজ আসছে। কফ হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট সিমটমস হচ্ছে কফের ক্ষেত্রে যেটা লাগে, এখান থেকে আপনারা পড়বেন, দাঁড়ান, ওকে। সো এখানে দ্য এক্সপ্লোসিভ কোয়ালিটি অফ দ্য নর্মাল কফ ইজ লস ইন পেশেন্ট উইথ রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস অথবা ভোকাল কর্ড প্যারালাইসিস। ভোকাল কর্ড প্যারালাইসিস কিন্তু হতে পারে। ভোকাল কর্ড কীভাবে প্যারালাইসিস হলে, ধরেন কারো
লাংসে টিউমার হইলো, লাংসে টিউমার হইলে লেফট ল্যারিঞ্জিয়াল নার্ভ রিকার ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা আছে সেটাকে আমাদের চাপ দিল, তখন কিন্তু ভোকাল কর্ড পালসি হবে, তখন কিন্তু ভয়েসটা তখন কিন্তু কফ হবে, ঠিক আছে। এবং ইন্সপিরেটরি স্টার্ডর ইন্ডিকেট দ্য পার্শিয়াল অবস্ট্রাকশন অফ দ্য মেজর অ্যারো, এটাও দাগাতে পারেন। আচ্ছা, এসি ইনহিবিটর ড্রাগ আছে না, এসি ইনহিবিটর যে ড্রাগগুলো, যে র্যামিপ্রিল, লিসিনোপ্রিল, এসব ড্রাগ কিন্তু ড্রাগ ইনডিউস কফ হয়। ড্রাগ ইনডিউস কফ হয় কারণ হচ্ছে ক্রনিক কফ হয়, ব্রাডিকাইনিন একটা আমাদের একটা জিনিস ব্রাডিকাইনিন বডিতে সিক্রেশন হয়, ওই ব্রাডিকাইনিন হচ্ছে এসি ইনহিবিটর হচ্ছে ব্রাডিকাইনিন সিক্রেট করে, ওই এসি ব্রাডিকাইনিনের জন্য মেনলি হচ্ছে কাশি হয়, ওই কাশি যাইতে 6 মাস টাইম লাগে, এটা একটু দাগান, এটা আসে। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এটাও ইম্পর্টেন্ট, এটা আমরা ডিটেলসেই পরে পড়বো, তাও এই লাইনটা দাগায় দেন। দ্য ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকেলস, ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকেলস ইজ স্পেসিফিক ফর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ভিতরে যে ডিফিউজ পালমোনারি লাং ডিজিজ যেটা বলবেন ডিপিএলডি, সেটা কিন্তু একটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এবং এটার জন্য স্পেসিফিক একটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকেলস। ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকেলস হচ্ছে স্পেসিফিক ফর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অল ডিপিএলডি, ঠিক আছে, ডিপিএলডি। এবং এইটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় কি দেখা যায়, ধরেন ইন্সপিরেটরি ক্র্যাকেলস আপনারা ব্রঙ্কাইটিসিসেও পাবেন, ঠিক আছে, এবং হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজেও পাবেন, মানে ফাইব্রোসিসও পাবেন। কিন্তু আপনি পার্থক্য করবেন কিভাবে, পেশেন্টকে কাশি দিতে বলবেন, কাশি দেওয়ার সাথে সাথে ওই ইয়াটা চলে যাবে, ইন্সপিরেটরি ক্র্যাকেলসটা চলে যাবে, এবং কিন্তু ফাইব্রোসিসের ক্ষেত্রে ওই ক্র্যাকেলসটা যাবে না, মানে যেই ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকেলসটা থাকবে, কাশি দেওয়ার পরেও থাকবে। এটা একটা ডিফারেন্সিয়েট করার উপায় ক্লিনিক্যালি। ব্রেথলেসনেসের ক্ষেত্রে আপনারা এটা রিডিং পড়বেন একটু, খুব বেশি ইম্পর্টেন্ট না এই প্যাথোফিজিওলজির ক্ষেত্রে। এটা কিন্তু এসবিএ ক্লু আসে, এই টেবিলটা থেকে এসবিএ ক্লু আসে। এসবিএ ক্লু বলতে কি আসে, যেমন ধরেন এক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা সেটা বলি, যেমন ল্যারিংসে হুপিং কাফ, ঠিক আছে, হুপিং কাফে আমাদের যেমন হয় হুপিং কাফ এবং ল্যারিঞ্জাইটিসে, হুপিং কফ এবং ল্যারিঞ্জাইটিসে আমাদের এরকম একটা সিনারিও আসতে পারে যে পেশেন্টের হার্টস ভয়েস অথবা সোয়ালোইং অল্টার হয়েছে, পেইনফুল কাফ আছে, ঠিক আছে, এটা একটা ক্লু হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের টিউবারকুলোসিসে প্রোডাক্টিভ কাফ মাঝে মাঝে হেমোপটাইসিস হয়, সেটা কিন্তু আমি বলছি আগেও, এবং হচ্ছে পালমোনারি ইডিমাতে নাইটে কফ হয়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, অ্যাজমাতে হচ্ছে নাইটে ড্রাই কফ হয়, ঠিক আছে, অ্যাজমাতে নাইটে ড্রাই কফ হয়। আর অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর যেটা, সেটা হচ্ছে ড্রাই কফ করে ডিউ টু ইনক্রিজ ব্রাডিকাইনিন। ওকে, আর হচ্ছে জার্ডেও হচ্ছে আমাদের অ্যাসপিরেশনে হিস্ট্রি অফ অ্যাসিড রিফ্লাক্স, হার্টবার্ন, হায়াটাস হার্নিয়া, অবেসিটি, এগুলোতেও কফ হয়, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট একটা টেবিল, বা এটা 3 স্টার 2 স্টার টু 3 স্টার টেবিল, ঠিক আছে, একদম 5 স্টার বলবো না।